আচ্ছা, এখানে অনেকেই আছেন। আমার কথা শোনা যায়? একটু রেসপন্স করেন। জি স্যার, শোনা যায়। আচ্ছা, ঠিক আছে। আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং যেটা শিখবো, ডিজিটাল মার্কেটিং একটা পার্ট, সবচেয়ে বড় যে পার্টটা এসইও। আমরা এসইওটা শিখবো। এখন এসইও মিনিং অনেকে আমরা জানি, অনেকে আমরা জানি না। তারপরে আমি আরেকবার বলে যাই। এসইও মিনিং, এসইও মিনিং, মিনিং, এসইওর ফুল মিনিং হচ্ছে, হ্যাঁ, এসইওর ফুল মিনিং এসইও। ভুলে গেছিলেন, বললেই এটা বোঝাচ্ছে কি একদিন ক্লাসে লিখে। ই করে দেন, মিউট করে দেন। রেকর্ডিং করতেছি, মিউট করে দেন, কেউ কথা বলেন না। আমি জিজ্ঞাসা করলে কথা বলেন। এসইও আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এসইও। এর এসইওর উত্তর পাইছে এই মর্দানা দাদা। আশিক ভাই, মিউট করে দিই, হ্যাঁ ভাই। মিউট করে দিই। আমি প্রশ্ন বলবো, ঠিক আছে? জিজ্ঞাসা করবো, তখন কথা বলেন। হ্যাঁ, ঋতু, ঋতু আসছে, হ্যাঁ। বিধানদা আছেন? আছেন, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এসইওর ফুল মিনিংটা, এসইওর ফুল মিনিং হচ্ছে সার্চ, SEARCH, সার্চ ইঞ্জিন, ENGIN, ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইওর ফুল মিনিংটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা অনেকেই জানি, আবার অনেকে যারা নতুন হয়তো অনেকে জানি না। যাই হোক, এসতে সার্চ, ইতে ইঞ্জিন, আর ওতে অপটিমাইজেশন। অপটিমাইজেশন হচ্ছে সুন্দর করে সাজানো, আর সার্চ মানে আমরা জানি কোনো কিছু খোঁজা, আর ইঞ্জিন মানে হচ্ছে কোনো যন্ত্র বা কোনো কোনো যন্ত্র। এর পরিপূর্ণ রূপটা আসে হচ্ছে কোনো একটা মাধ্যম ব্যবহার করে সুসজ্জিত কোনো একটা মাধ্যমে কিছু খোঁজা, সুসজ্জিত কোনো একটা মাধ্যমে কোনো কিছু খোঁজা। এসিওর ফুল অর্থ এসে দাঁড়ায় এটা। তাহলে এখানে হচ্ছে যে আমরা মূলত কাজ যেটা করব, এসিও নিয়ে কাজ করব। আর আর এই ডিজিটাল মার্কেটিংটা, আমরা আমাদের কোর্সটা ডিজিটাল মার্কেটিং এই জন্য যে এসিওটা একটা মার্কেটিং রিলেটেড কাজ। এই কাজটা ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যেই পড়ে, যার কারণে এটা ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে মরার পড়ে। এবং ডিজিটাল মার্কেটিংয়ের সবচেয়ে ঘরে একটা গুরুত্বপূর্ণ ফুল আছে। কাজই হচ্ছে এসইও। ডিজিটাল মার্কেটিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজই হচ্ছে এসইও। তো আমরা ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আরও কিছু শিখবো। তো আমরা প্রথমে এসইওটা নিয়েই আলাপ করি, যেহেতু আমাদের মূল প্রজেক্টটাই হবে হচ্ছে এসইওর উপর। পাশাপাশি আমরা ডিজিটাল মার্কেটিংয়ের সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা আরও যে বিষয়গুলো আছে সেগুলোর উপর আমরা ক্লাস করাবো, ক্লাস নিব। তো আমাদের ক্লাসটা হচ্ছে 45 ক্লাসে শেষ হবে। 45টা ক্লাসে আমাদের এই ক্লাসটা শেষ হবে। মোটামুটি 2 মাস বা 2.5 মাসের মতো লাগবে। তো মোটামুটি আপনারা যদি পারফেক্টলি এই কোর্সটা করেন তা ইনকাম করতে পারবেন, যদি আমার মানে ইটা ফলো করেন এবং প্র্যাকটিসগুলো বাসায় করেন নিয়মিত, তাহলেই ইনকাম করতে পারবেন। তো আমরা এখানে যেটা নিয়ে আলাপ করতে চাচ্ছি যে এসইওটা হচ্ছে দুই প্রকার। এসইওটা হচ্ছে দুই প্রকার, হোয়াইট হ্যাট এসইও আর একটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। হোয়াইট হ্যাট এসইওটা হচ্ছে একটা অর্গানিক ওয়ে। হোয়াইট মানে তো সাদা, তাই না? তাহলে অর্গানিক, ওই সাদা মনের মানুষদের যেমন, এই হোয়াইট হ্যাট এসইওটা হচ্ছে একটা অর্গানিক ওয়ে, যেটা আপনি অর্গানিকভাবে যে ওয়েবসাইটটা র্যাঙ্ক আসে। আসলে মূলত একটা ওয়েবসাইট তো কখনো র্যাঙ্কে আসে না, ওয়েবসাইটের কন্টেন্টগুলো র্যাঙ্কে আসে। ওয়েবসাইট হাজার হাজার কন্টেন্ট থাকতে পারে, হাজার হাজার লাখ লাখ কন্টেন্ট থাকতে পারে। কিছু কন্টেন্ট র্যাঙ্ক করে, কিছু কন্টেন্ট র্যাঙ্ক করে না। তো যে কন্টেন্টগুলার এসইওগুলা পারফেক্ট হয়, সেই কন্টেন্টগুলা অবশ্যই
ইজিলি স্মুথলি র্যাঙ্ক করে যায়। তো হোয়াইট হ্যাট এসইওটা হচ্ছে এই স্মুথলি অর্গানিকভাবে স্বাভাবিকভাবে যেটা গুগলের সব টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করে যেটা র্যাঙ্ক করে সেটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। আর ব্ল্যাক হ্যাট এসইওটা হচ্ছে যেটা রাতারাতি র্যাঙ্ক করে যায়, যে আপনি একটা কাজ করে এখন ঘুমাচ্ছেন, 2 ঘন্টা পরে দেখবেন যে আপনার ওয়েবসাইটটা গুগলে 1 নম্বরে আছে। যেটা দেখা গেল ভাইরাল হয়ে যায় খুব দ্রুত, রাতারাতি ভাইরাল হয়ে যায়, সেটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। এটা হচ্ছে আনইথিক্যাল ওয়ে, এটা গুগলকে ফাঁকি দিয়ে এই কাজটা করা হয়, গুগলকে ফাঁকি দিয়ে এই কাজটা করা হয়। এটা আনইথিক্যাল ওয়ে। এতে যেমন কিছু ভালো হয় কিছু খারাপও হয়, এতে তো ভালোর থেকে খারাপের সংখ্যাটাই বেশি হয়। মানে এই ব্ল্যাক হ্যাট এসইও দিয়ে ক্রাইম বেশি হয়, ব্ল্যাক হ্যাট এসইও দিয়ে ক্রাইম বেশি হয়, যার কারণে আমরা অর্গানিক ওয়েতেই কাজ করব, আমরা কোনো আনইথিক্যাল ওয়েতে কাজ করব না। ঠিক আছে, আমরা জাস্ট জানার জন্য এটাকে মানে উপস্থাপন করছি, জাস্ট বোঝার জন্য যে হোয়াইট হ্যাট এসইওটা কী। বাট এই এসইওটা নিয়ে আমরা প্র্যাকটিস করব না। আর এই হোয়াইট হ্যাট এসইও ব্ল্যাক হ্যাট এসইওটা ঢোকার করার রাস্তা হচ্ছে আপনার DuckDuckGo, এটা হচ্ছে এন্ট্রি করার রাস্তা। তো আমি মডিউলটা আলাপ করব আজকে, জাস্ট আগামী সোমবার থেকে ফুল ক্লাস, প্রথম ক্লাস শুরু করবো। আজকে জাস্ট ইন্ট্রোডাকশন ক্লাস। হোয়াইট হ্যাট এসইওকে আবার 3টা ভাগে ভাগ করা হয়েছে, জাস্ট মডিউলটা পরিচয় করাই দেবো। হোয়াইট হ্যাট এসইওকে 3টা ভাগে ভাগ করা হয়েছে, যেমন অন পেজ এসইও মানে ইনসাইড অফ ওয়েবসাইট, একটা ওয়েবসাইটের ভিতরের যে কাজগুলো করতে হয় সেটা হচ্ছে অন পেজ এসইও। তারপর যে কাজটা করতে হয় টেকনিক্যাল এসইও, টেকনিক্যাল কোনো ইরর থাকলে বা কোনো ওয়েবসাইট ইজিলি ব্রাউজ করার জন্য যদি কোনো ইস্যু থাকে সেটা টেকনিক্যাল এসইও। আর একটা হচ্ছে অফ পেজ এসইও। অফ পেজ এসইওটা হচ্ছে ওয়েবসাইটের বাইরে থেকে যে লিঙ্ক আপগুলো করা হয়, আর এই লিঙ্কের মধ্যে সবচেয়ে স্ট্রং এগুলোকে বলা হয় ব্যাকলিঙ্ক। আর ব্যাকলিঙ্কের মধ্যে সবচেয়ে স্ট্রং হচ্ছে গেস্ট পোস্টিং, সেটা অনেক দূরের বিষয়, আমরা অনেক পরে যে সেটা শিখবো, এখনই না। আমরা হচ্ছে অন পেজ এসইওটা নিয়ে প্রথম দিকে শুরু করব। অন পেজ এসইও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদান সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। অন পেজ এসইওর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ হচ্ছে এসইওর প্রাণ, যেটাকে বলে, যে যত স্মুথলি পারফেক্টলি কিওয়ার্ড রিসার্চ করতে পারবে বা ভালো কিওয়ার্ড রিসার্চ করতে পারবে, সে তত ভালো কি করতে পারবে, এসইও তার কন্টেন্ট র্যাঙ্ক করাইতে পারবে কিওয়ার্ড রিসার্চের উপর। এই কিওয়ার্ড রিসার্চটাকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। কিওয়ার্ডকে মূলত 2 ভাগে ভাগ করা হয়েছে, শর্ট টেইল কিওয়ার্ড আর লং টেইল কিওয়ার্ড। টেইল মানে আমরা জানি লেজ, তাই না? তাহলে শর্ট টেইল হচ্ছে যেটা একটা ওয়ার্ড বিশিষ্ট বা 2টা ওয়ার্ড বিশিষ্ট যে কিওয়ার্ড, একটা ওয়ার্ড বা 2টা ওয়ার্ড বিশিষ্ট যে কিওয়ার্ড, সেটা হচ্ছে শর্ট টেইল। আর যেটা হচ্ছে লং টেইল সেটা হচ্ছে 1-এর অধিক, মানে 3-এর অধিক যে ওয়ার্ডগুলা সম্বলিত যে কিওয়ার্ডটা করা হয় সেটা হচ্ছে লং টেইল কিওয়ার্ড। 3-এর অধিক যে কিওয়ার্ডগুলা নিয়ে যে কিওয়ার্ডটা বাছাই করা হয়, সার্চ করা হয়, সেটা হচ্ছে লং টেইল কিওয়ার্ড। তাহলে আপনারা দেখেন যে এখানে শর্ট টেইল কিওয়ার্ড হচ্ছে, যেহেতু বলছি আমরা 1 বা 2টা ওয়ার্ড নিয়ে যে কিওয়ার্ডটা বের করা হয় সেটা হচ্ছে শর্ট টেইল। এখানে কিন্তু দেখেন, এখানে যদি আমরা এটাকে একটা কিওয়ার্ড ধরি, তাহলে এখানে কয়টা কিওয়ার্ড আছে? এখানে কয়টা ওয়ার্ড আছে? 3টা ওয়ার্ড আছে। অবশ্যই এটা কিন্তু শর্ট টেইল না, এটা শর্ট টেইল, এটা কিন্তু শর্ট টেইল না, এটা লং টেইলের মধ্যে পড়ছে। আমাদের কন্ডিশন ছিল কি, শর্ট টেইলটা 1 বা 2টা ওয়ার্ড সম্বলিত হতে হবে, বাট এটা কিন্তু 3টে ওয়ার্ড সম্মিলিত রয়েছে এখানে, তার মানে এটা লং টেইল কিওয়ার্ড। আর লং টেইলটা দেখেন, এটাও লং টেইল কিওয়ার্ড, মানে অবশ্যই এটা 3টে ওয়ার্ড মিলিয়ে রয়েছে, অবশ্যই এটা লং টেইল কিওয়ার্ড আমাদের শর্ত অনুযায়ী। 3 বা 3-এর বেশি ওয়ার্ড সম্বলিত যে কিওয়ার্ডগুলো থাকবে সেটা হচ্ছে লং টেইল কিওয়ার্ড। এখন প্রশ্ন থাকতে পারে, ভাই কিওয়ার্ডটা কি বা কিওয়ার্ড রিসার্চ আমরা কেন করবো, তাই না? এখন কারো ভিতরে প্রশ্ন আসতে পারে, কিওয়ার্ড কি বা কিওয়ার্ড জিনিসটা কি, কিওয়ার্ড রিসার্চ আমরা কেন করব? স্বাভাবিক কথা, কিওয়ার্ড আমরা শিখবো ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে কিওয়ার্ড বাই আসলো করতে, আবার কিওয়ার্ডটা কেন শিখবো? কিন্তু আমি আগেই বলছি
অন পেজ এসিওর প্রাণ ভ্রমরাই হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড ছাড়া কোনো একটা কন্টেন্ট বা কোনো একটা বিষয়বস্তুই গুগলে র্যাঙ্ক করে না। যে কোনো বিষয়ের উপর আপনি কাজ করতে যান না কেন, সেখানে মাস্ট কিওয়ার্ড থাকবেই। তাই কিওয়ার্ড হচ্ছে এসিওর মূল ট্রিক্স। এসিও র্যাঙ্কিংয়ের মূল ট্রিক্স হচ্ছে কিওয়ার্ড। যাই হোক, এখানে বলা হচ্ছে যে দেখেন, আমরা যদি গুগলে সার্চ করি যে কিওয়ার্ড বিষয়টা কি, হোয়াট ইজ কিওয়ার্ড, হোয়াট ইজ কিওয়ার্ডস, আমরা যদি গুগলে লিখি হোয়াট ইজ কিওয়ার্ড, গুগল অবশ্যই একটা সাজেস্ট করবে যে কিওয়ার্ড বিষয়টা কি। হোয়াট ইজ কিওয়ার্ড উইথ এন এক্সাম্পল। আচ্ছা, আমরা এক্সাম্পলটা দেখে আসি। গুগল মামা আমাদের কি এক্সাম্পলটা দিছে। কিওয়ার্ডস আর দ্য ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস দ্যাট পিপুল টাইপ ইনটু সার্চ ইঞ্জিন টু ফাইন্ড হোয়াট দে আর লুকিং ফর। বিষয়টাকে বুঝছেন যে কিওয়ার্ডস আর দ্য ওয়ার্ডস, কিওয়ার্ড হচ্ছে কিছু শব্দ বা ফ্রেজ। ফ্রেজ ওই ফ্রেজ অ্যান্ড ইডিয়মস আমরা পড়ছি আমাদের গ্রামারে, যেটা পাই ইংলিশে লিটারেচার, ইংলিশ গ্রামারে যেটা আছে আমাদের। তো দ্য ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস দ্যাট যা পিপুল টাইপ করে, পিপুল যেটাকে খুঁজে আর কি, ইনটু সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিনের ভিতরে যে টু ফাইন্ড হোয়াট দে আর লুকিং ফর, তারা কি খুঁজতেছে বা তারা কি চায়। যে বিষয়টা টাইপ করে, যে বিষয়ের উপর কোনো কিছু খোঁজার জন্য গুগলে মানুষ যে বিষয়টা সার্চ করে, সেটাই হচ্ছে কিওয়ার্ড। সংক্ষেপে যেটা বোঝাই যে মানুষ কোনো কিছু খোঁজার জন্য গুগলে বা ক্রোম ব্রাউজারে যে অক্ষরটা লেখে, টাইপ করে, সেটাই হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা বোঝেন নাই এমন কেউ আছেন এখানে? এবার প্রশ্ন আনমিউট করে বলতে পারেন আমাকে, কিওয়ার্ডটা বোঝেন নাই এমন কেউ আছেন এখানে? এই কিওয়ার্ডের সংখ্যাটা হ্যাঁ, বুঝতে পারছি ভাই। তাহলে মানুষ, আমরা গুগলে বা সার্চ ইঞ্জিনে কোনো কিছু খোঁজার জন্য যে অক্ষরটা টাইপ করি, সেটাই হচ্ছে কিওয়ার্ড। আমার মনে হয় এইটুকু বুঝলে হবে। কোনো কিছু খোঁজার জন্য আমরা গুগলে বা সার্চ ব্রাউজারে যেটা ব্যবহার করি, যে শব্দটা ব্যবহার করি, সেটাই কিওয়ার্ড। গুগলে কোনো কিছু সার্চ করাকেই ওটাকে কিওয়ার্ড বলে। গুগল বা সার্চ ইঞ্জিনে বা ব্রাউজারে যেটাই যে ওয়ার্ডটা লিখে আমরা কোনো কিছু খুঁজি, সেটাই হচ্ছে কিওয়ার্ড। আচ্ছা, কিওয়ার্ডের বিষয়টা আমরা বুঝলাম। এখন এই কিওয়ার্ড রিসার্চের জন্য আমাদের কিছু টুলস ব্যবহার করতে হয়। আমরা সেই টুলসগুলোর সাথে একটু পরিচয় করে দিই। কিওয়ার্ড এভরিহোয়ার একটা টুলস, যে টুলসটা ব্যবহার করে আমরা ইজিলি কিওয়ার্ডগুলো বের করতে পারি। কিওয়ার্ড সার্ফার একটা টুলস, যে এই টুলসটা ব্যবহার করে আমরা সহজে কিওয়ার্ড পেতে পারি। উবার সাজেস্ট, এসিও কোয়াক, ওয়েবসাইট অডিট করার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টুলস এসিও কোয়াক। কিওয়ার্ড প্ল্যানার, এটা গুগলের একটা প্রোডাক্ট, এটা দিয়ে হাজার হাজার কিওয়ার্ড মুহূর্তের মধ্যে বের করা যায়। সেমরাশ, এটাও একটা কিওয়ার্ড ফাইন্ডার একটা টুলস। মোজবার, এটা হচ্ছে কিওয়ার্ড অথরিটি বা ডোমেইন অথরিটি চেক করার জন্য কোন ডোমেইনটা দ্রুত র্যাঙ্ক করবে বা কোন ডোমেইনের অন্যান্য ওয়েবসাইট কোন ডোমেইনকে বেশি অথরাইজ করতেছে বা রিকমেন্ড করতেছে, এই ডোমেইনটা ভালো, এই ডোমেইনটা ভালো, এটা বোঝার জন্য বলতেছে। আর আরও কিছু টুলস আছে, ফ্রি টুলস, এগুলা মঙ্গুলস বা এই স্টেপস, এসিও স্মল টুলস। এই টুলসগুলা আমাদের কাজের প্রয়োজনে যখন যেটা ব্যবহার করতে হয়, আমরা তখন সেটা ব্যবহার করতে পারবো। আচ্ছা, পাশাপাশি আমরা এখান থেকে জানবো যে কীভাবে ডোমেইন কী এবং হোস্টিং কী, এবং এই ডোমেইন হোস্টিং ব্যবহার করে কিভাবে একটা ওয়েবসাইট বানানো যেতে পারে। এই ডোমেইন হোস্টিং ব্যবহার করে কিভাবে একটা ওয়েবসাইট বানানো যেতে পারে, এবং কিভাবে ফ্রিতে আমরা কন্টেন্ট লিখতে পারি। হঠাৎ করে যদি বলি কাউকে যে আমাকে এখনই 500 ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখে দিতে হবে এই কিওয়ার্ডের উপর,
তাহলে অনেকের জন্য সেটা কষ্টসাধ্য হয়ে যাবে, তাই না? আর আমরা ক্লাসের প্রয়োজনে 2 ঘন্টা বা 3 ঘন্টা পরে কিন্তু ওই করতেও পারবো না, কন্টেন্ট লিখতেও পারবো না। আর কন্টেন্ট লিখতে গেলে মাথায় অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয়, এত সময় হয়তো আমাদের থাকবে না। তো এই কন্টেন্টটা ইজিলি সহজে খুব দ্রুত লেখার জন্য আমরা যে মাধ্যমগুলো ব্যবহার করি সেটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হচ্ছে চ্যাট জিপিটি, ওপেন এআই, চ্যাট চ্যাট জিপিটি। এটা ব্যবহার করে আমরা খুব সহজেই এবং দ্রুত কিছু কন্টেন্ট লিখে আমরা আমাদের প্র্যাকটিসটা চালাই যেতে পারবো, ঠিক আছে? অবশ্যই এটা র্যাঙ্কিংয়ের জন্য খুব বেশি ফেভার দিবে না এই কন্টেন্টটা, বাট আমাদের প্র্যাকটিসের জন্য আমরা এটা চালাই যেতে পারবো, ঠিক আছে? এবং কিভাবে কন্টেন্টটা একটা ওয়েবসাইটে পাবলিশ করতে হয় ইয়োস্ট এসইও প্লাগইন ব্যবহার করে, ইয়োস্ট এসইও প্লাগইন ব্যবহার করে একটা প্লাগইন ব্যবহার করে কিভাবে কন্টেন্টটা পারফেক্টলি অন পেজ এসইও করতে হয় সেই বিষয়টাও আমরা এখানে শিখব, ঠিক আছে? আমরা 2টা প্লাগইন ইউজ করি এই এসইও করার জন্য, অন পেজ এসইও করার জন্য। একটা হচ্ছে ইয়োস্ট এসইও আর একটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ প্লাগইন, র্যাঙ্ক ম্যাথ। এই দুটেই খুব স্ট্রং দুটো টুলস। এটা হচ্ছে ইসের জন্য, অন পেজ এসইওর জন্য খুব স্ট্রং দুটো টুলস। আমরা দুটোর কাজই শিখবো, ইয়োস্টও শিখবো, র্যাঙ্ক ম্যাথও শিখবো। এখন হচ্ছে যে মডিউলটা আলাপ করতেছি আজকে। জাস্ট ওয়েবসাইট অডিট করার জন্য আমাদের কিছু জিনিস দরকার হয়। একটা ক্লায়েন্ট একটা ওয়েবসাইট দিল, এই ওয়েবসাইটটা ক্লায়েন্ট বললো যে আমার ওয়েবসাইটে কী কী সমস্যা আছে সেই সমস্যাটা চেক আপ করা। জাস্ট একজন রোগী যদি মনে করেন অসুস্থতা ফিল করতেছে, তার জন্য সে কী করে, ডাক্তারের কাছে যায়, তাই না? ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার কিন্তু প্রথমেই কিন্তু তাকে দেখে বলে দেয় না যে তোমার এই রোগটা হয়েছে সেই রোগটা হয়েছে, এটাকে প্রথমেই ডাক্তার বলে দেয় না। সেক্ষেত্রে ডাক্তার তাকে কিছু টেস্ট দেয় যে আপনি এই টেস্টগুলো করে আসেন, তারপরে রিপোর্টটা আমি দেখি, দেখার পরে আমি বুঝতে পারবো যে মূলত আপনার কী কী সমস্যা হয়েছে। কিন্তু তার আগে কিন্তু ডাক্তার রোগীকে কিন্তু ডাক্তারের কাছে বলতে হয় যে আপনার সমস্যার সিমটমগুলো কী কী, মানে আপনি কী ধরনের সমস্যা মনে করতেছেন, যে ধরনের সমস্যা আপনার শরীরের মধ্যে ফেস করতেছেন, সেটা বলার পরে কিন্তু ডাক্তার ওই ধরনের টেস্ট দেয় রোগীকে করার জন্য, ঠিক আছে? তো সেই রকম একটা ক্লায়েন্ট যদি তার ওয়েবসাইটটা আপনাকে দেওয়ার আগে অবশ্যই সে কিছু জিনিস বলে দিবে যে ভাই আমার ওয়েবসাইটটা প্রথমের দিকে কন্টেন্টগুলো পাবলিশ করার সাথে সাথে র্যাঙ্ক হয়ে যেত, বাট এখন হচ্ছে না। এখন আমি আমার ওয়েবসাইটে কন্টেন্টগুলো র্যাঙ্ক হচ্ছে না, কেন হচ্ছে না আমি সেটা বুঝতেছি না। আগেও যেভাবে পোস্ট করছি আমি এখনও সেভাবে পোস্ট করতেছি, কিন্তু কাজ হচ্ছে না। আসলে কাজ হবে কিভাবে? গুগলের তো আপডেট হয়েছে। আজকে যে কাজটা করতেছেন আগামীকালকে যা সেটা সেই কাজটা যে অ্যাকুরেটভাবে পাবেন সেটা তো পাবেন না। গুগল যেমন নিজেকেও আপডেট করতেছে, গুগলের লোগো চেঞ্জ হচ্ছে, গুগলের কালার চেঞ্জ হচ্ছে। আমরা যদি গুগল দেখি, google.com, আমরা যদি গুগলটা দেখি, এই যে এটা হচ্ছে গুগলের একটা ইন্টারফেস, তাই না? এই যে সার্চ ব্রাউজার চলে আসলো গুগল। এখন এই যে আগে কি গুগলের এই লোগোটা ছিল? এই লোগোটা কিন্তু গুগলের আগে ছিল না, এখন কিন্তু এই লোগোটা শো করতেছে। তার মানে গুগলের আপডেট হয়েছে। আগে তো অন্য কোনো লোগো শো করতো, আর এখন এই লোগো শো করতেছে। তাহলে গুগল যেহেতু আপডেট হয়েছে, আগের অবস্থায় নাই, সেহেতু গুগলের সব ফিচার্সই প্রতি ক্ষণে আপডেট হচ্ছে, আপডেট হচ্ছে। এটা চলতেই থাকবে। গুগলের হাজার ডেভেলপার আছে, এই ডেভেলপারে একজন ডেভেলপারের এক সাইডে এটা কাস্টমাইজ করতেছে, আপডেট করতেছে। এদের কাজগুলা গুগলকে আরও লাইট করা, মানে হালকা করা বা ব্যবহার উপযোগী করে তোলা কাস্টমারের কাছে। যেটা গুগলের আগে যে ওয়েবসাইটটা ব্রাউজারটা প্রথম 1 নম্বরে ছিল সেটা হচ্ছে yahoo.com। কিন্তু এখন ইয়াহু ব্রাউজারকে বা সার্চ ইঞ্জিনকে কয়জন মানুষ ব্যবহার করে? অনেক মানুষ আছে ইয়াহু চেনেই না, বাট এটা গুগলেরও আগের একটা প্রোডাক্ট ছিল ইয়াহু। এই ব্রাউজারটা বা সার্চ ইঞ্জিনটা গুগলের আগে লঞ্চ হয়, কিন্তু গুগলের প্ল্যান ভালো ছিল, গুগলের যে ডেভেলপাররা ছিল, মালিক যে ছিল, সে এটাকে প্রপার ওয়েতে কাস্টমাইজ করছে, প্রপার ওয়েতে
ইউটিলাইজ করছে এবং মানুষের কাছে ব্যবহার উপযোগী করে তুলছে এবং সারা পৃথিবীর যত তথ্য আছে সব মানুষকে সুযোগ দিছে ইনকাম করার। সেই ইনকামের মাধ্যমে এই সব কিছুকে গুগলে আপলোড করে দিছে। গুগলের কাছে এমন কোনো তথ্য নাই যেটা খুঁজলে মানুষ পায় না। গুগলের কাছে সব আছে। গুগলের কাছে সব আছে। যেমন আপনি যদি একজন মানুষের সম্পর্কে কিছু জানতে চান তাহলে তার সম্পর্কে আপনাকে গুগল সার্চ করলে খুঁজে বের করতে হবে। যদি ধরেন আপনি বাংলাদেশের ধরেন একজন নায়ক ছিল মান্না, MANNA মান্না। এখন মান্নার সম্পর্কে যদি জানতে চান আপনি হয়তো গুগল সার্চ করলে কিছু কিছু তথ্য আপনি পাবেন, বাট আপনি যদি মান্না উইকিপিডিয়া উইকি লিখে সার্চ করেন মান্না উইকি, তাহলে উইকিপিডিয়ার একটা পেজ চলে আসবে। দেখেন মান্না উইকিপিডিয়া। এই উইকিপিডিয়াতে যদি আপনি যান এখানে দেখতে পাবেন এই ব্যক্তির সম্পর্কে এটা কোন মান্না আসলো আবার, আমরা এই মান্নার কথা বলতেছি, অ্যাক্টর মান্না। এখন এই মান্নার সম্পর্কে আপনি কিছু কিছু তথ্য যদি আপনি গুগল করেন তাহলে অল্প কিছু তথ্য এক একটা ওয়েবসাইট থেকে এক একটা তথ্য বা ইউটিউব থেকে এক একটা তথ্য পাবেন, বাট এই মান্নার সম্পর্কে যদি এক্সাক্ট এবং সব তথ্য কোথাও চান আপনাকে অবশ্যই যেতে হবে হচ্ছে মান্না অ্যাক্টর উইকিপিডিয়া। এই উইকিপিডিয়া হচ্ছে এমন একটা জিনিস যেখানে সারা পৃথিবীর যত মানুষ আছে, যত বিষয়বস্তু আছে, সব কিছুর তথ্য এখানে পাবেন, অ্যাকুরেট তথ্য পাবেন এখানে। যেখানে প্রতিটা মানুষ চায় নিজের সম্পর্কে একটা উইকিপিডিয়াতে একটা পেজ বানাইতে, নিজের সম্পর্কে একটা তথ্য উইকিপিডিয়ার কাছে স্টোর থাক। অনেক অনেক ক্লায়েন্ট আছে যারা উইকিপিডিয়াতে নিজের তথ্য স্টোর করতে পারে না, তারা একজন ফ্রিল্যান্সারকে হায়ার করে যে উইকিপিডিয়াতে আমার একটা অ্যাকাউন্ট, আমার একটা পেজ বানায় দাও। এই দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট উইকিপিডিয়া, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার নামে তথ্য এখানে অ্যাড করতে পারেন, আপনার নামে তথ্য এখানে অ্যাড করে রাখতে পারেন, যেটা কেউ যদি কোনো দিন সার্চ করে আপনাকে, তাহলে উইকিপিডিয়া থেকে সে তথ্যটা পাবে। উইকিপিডিয়ার তথ্য কখনো ফেড হওয়া যাবে না, সারা পৃথিবী যতদিন থাকবে ততদিন উইকিপিডিয়া থেকে যাবে। বিষয়টা হচ্ছে এরকম। তাহলে উইকিপিডিয়ার তথ্য অ্যাকুরেট তথ্য থাকে এবং এখান থেকেই আপনি সব কিছু জানতে পাবেন স্টেপ বাই স্টেপ। এখানে দেখেন মান্নার জন্ম কোথায় ছিল, মান্নার জন্ম হয়েছে কত সালে, ওর কি ছবি করছে স্টেপ বাই স্টেপ, ওর লাইফ স্ট্রাকচার, ওর সম্পূর্ণ নাম কি, তারপর কোন জেলায় ও নাগরিক ছিল, টাঙ্গাইল, ইস্ট পাকিস্তান, ডেট মারা গেছে 17 ফেব্রুয়ারি 2008, আদার নেম ছিল মান্না ভাই, এডুকেশন ঢাকা কলেজ থেকে পড়াশোনা করছে, সে একজন প্রডিউসার ছিল এবং অভিনেতা ছিল। কত সাল অ্যাক্টিভ ছিল, 1984 থেকে 2008 সাল পর্যন্ত অ্যাক্টিভ ছিল। অর্গানাইজেশন ছিল তার একটা, হাইট ছিল 1 ইঞ্চি, তার ওয়াইফের নাম ছিল এটা শেলি, একমাত্র ছেলের নাম হচ্ছে সিয়াম, সে ন্যাশনাল ওয়ার্ড প্রাপ্ত এবং তার সিগনেচারও দেখেন এখানে দিয়ে দিছে। এবং সে আর্লি লাইফ হিস্টোরিও তার আছে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, তার কেরিয়ার আছে, সে কতগুলা আর্লি কেরিয়ারে কতগুলা মুভি করছে, কতগুলা ছবি করছে, সব তথ্য এখানে আপনারা পাওয়া যাবেন। মারা গেছে কীভাবে সেটাও আছে এখানে। তার মানে উইকিপিডিয়া আপনি A to Z পেয়ে যাচ্ছেন। যে কোনো বিষয়ের উপর যদি আপনি উইকিপিডিয়া সার্চ করেন তাহলে উইকিপিডিয়া থেকে আপনি সব অ্যাকুরেট তথ্য পেয়ে যাবেন। সেই রকম আমরা যদি কী করি, তাহলে আমরা যদি অডিট এখন কার কি সমস্যা আছে, আমাদের মূলত কথা ছিল হচ্ছে অডিটের বিষয়টা নিয়ে, যে একটা ক্লায়েন্টের বা ডাক্তারের কাছে রোগী গেলে পারে রোগীর কিছু সিমটম থেকে ডাক্তার টেস্ট দেয়। সেরকম একটা ক্লায়েন্ট আপনাকে যদি কাজ দেয়, কাজ দিতে গেলে আপনাকে কি করবে বলে দিবে যে আমার ওয়েবসাইটটা এরকম এরকম ছিল, হঠাৎ করে ওয়েবসাইট ফল্ট করতেছে, ওয়েবসাইটে কন্টেন্ট র্যাঙ্ক করতেছে না, এরকম এরকম জটিলতার সৃষ্টি হচ্ছে।
এই বিষয়গুলো জানার পরে আপনি প্রাইমারি স্টেপে একটা অডিট করবেন ওয়েবসাইট, তার ওয়েবসাইটটা অডিট করবেন। এখন অডিট করার জন্য আপনার কোন কোন জিনিস দরকার সেই জিনিসটা তো আপনার জানতে হবে। অডিট করার জন্য আপনাকে জানতে হবে ওয়েবসাইটের তার ইউআরএল বিষয়টা। ইউআরএল হচ্ছে আপনারা সার্চ করার পরে গুগল সার্চ ব্রাউজারের যে লিঙ্কটা দেখা যায়, এই যে লিঙ্কটা দেখা যায় এটাকে আমরা ইউআরএল বলে, এটাকেই ইউআরএল বলে। ওয়েবসাইটে কোনো কিছু ব্রাউজ করলে বা ব্রাউজারে বা সার্চ ইঞ্জিনে যে তথ্যটা লিখে ব্রাউজ করলে যে ওয়েবসাইটটা ওপেন হয় সেইটাই হচ্ছে ইউআরএল বলে। ইউআরএলটা মূলত হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেস। ইউআরএলটা হচ্ছে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস, যেটাকে বলে ঠিকানা, যেটাকে যে লিঙ্কে ক্লিক করলে সহজেই একটা ক্লিকেই ওই ওয়েবসাইটটা ওপেন হয়ে যায়, সেটাকে ইউআরএল বলে। আর হচ্ছে পেজ ইউআরএল। এখন একটা ওয়েবসাইটের মধ্যে যদি আমরা মূল পেজে যদি একটা ইউআরএল পাই, এটা দেখেন google.com। এখন google.com থেকে যদি আমি অ্যাবাউটে ক্লিক করি তাহলে এখানে কি করলো, অ্যাবাউট আরেকটা পেজ ওপেন হয়ে গেল না? এখানে দেখেন আরেকটা পেজ ওপেন হয়ে গেল না? আগে ছিল google.com, বাট এখন কি google.com-এ আছে? এই দেখেন about.google, দেখছেন এখানে দেখা যাচ্ছে না about.google? তার মানে অ্যাবাউট একটা পেজ। আমাদের কথা কি ছিল? পেজ ইউআরএল। তাহলে আমাদের এই যে লাইনটা দেখা গেল এটাই হচ্ছে পেজ ইউআরএল। বুঝতে পারছেন? আগে হচ্ছে google.com ছিল google.com। google.com-এর পর যেটা সিম্পল যেটা ছিল সেটা হচ্ছে google.com, একটা ওয়েবসাইট। বাট আমরা যদি পেজের ইউআরএলটা চাই তাহলে যে পেজের ইউআরএলটা আপনার দরকার অবশ্যই সেই কন্টেন্টে ক্লিক করলে আপনি সেই পেজের ইউআরএলটা পেয়ে যাবেন। সিম্পল ব্যাপার। তারপরে কি লাগবে আমাদের? টাইটেল। অবশ্যই যে কোনো বিষয়ের উপর আপনি যদি মানে যে কোনো একটা কন্টেন্ট লেখেন বা যে কোনো একটা বই লেখেন বা একটা গল্প লেখেন, গল্পের একটা নাম থাকে না আপা? বা যে কোনো একটা বিষয়ের উপর আপনি গল্প লিখছেন, গল্পের একটা নাম দেন না আপনারা? গল্পের যে নামটা দেন সেটাই হচ্ছে টাইটেল। তাহলে সেরকম আপনি একটা কন্টেন্ট লিখতেছেন, কন্টেন্টের অবশ্যই একটা নাম থাকতে হবে। তাহলে যে নামটা দেবেন সেটাই হচ্ছে টাইটেল। আর টাইটেলটাকে মূলত বলা হয় কি? H1 ট্যাগ। টাইটেলটাকে কি বলা হয়? H1 ট্যাগ। H1 ট্যাগ। একটা কন্টেন্টের মধ্যে দুইটা ট্যাগ থাকতে পারে, একটা ভিজুয়াল মানে যেটা দেখা যায়, আর একটা আনভিজুয়াল যেটা দেখা যায় না, ওটা ব্যাকএন্ডে ডেভেলপমেন্টের মাধ্যমে করতে হয়। ঠিক আছে? আর আরও যে ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল সেটা হচ্ছে মেটা ডেসক্রিপশন, মেটা ট্যাগ যাকে বলে। মেটা ডেসক্রিপশন, মেটা ট্যাগ যেটা, মেটা ট্যাগটা হচ্ছে একটা ওয়েবসাইটে যদি আমি ব্রাউজ করি, দেখেন আমি যদি একটা কন্টেন্ট লিখি বেস্ট পেট সাইট ইউএসএ, বেস্ট পেট সাইট ইউএসএ, আমরা যদি একটা বিষয় লিখে সার্চ করলাম যে ভালো পেট মানে কি? পোষা প্রাণী। তাহলে ইউএসএ ভালো পোষা প্রাণী বিক্রি করার এমন কিছু তথ্য লাগবে আমার। আমরা এরকম দেখি সার্চ করি, দেখেন এখানে ডগ অ্যান্ড ক্যাটস, টাইটেল প্লাস একটা এখানে দিছে কি একটা স্ল্যাশের মতো একটা, এটাকে বলে আমরা সরাসরি ইসের ভাষায় বলি পাইপ বলি আর কি। ঠিক আছে? তারপর হচ্ছে ওয়েবসাইটের নাম বা একটা কন্টেন্টের নাম দিছে। এই আমি যে বিষয়টা বোঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে তো মেটা ডেসক্রিপশনটা, তাই না? এখন এই মেটা ডেসক্রিপশনটা বোঝানোর জন্য আমি মূলত এটা কি করছি, এখন এখানে দেখেন এটা হচ্ছে ওয়েবসাইটের নাম, এটা হচ্ছে ওয়েবসাইটের মূল ওয়েবসাইটের নাম। তারপরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমরা কি বলছি? ওয়েবসাইটের অ্যাড্রেস। আমরা একটু আগে দেখালাম না ওয়েবসাইটের অ্যাড্রেস, এটা হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেস। তারপরে যে বিষয়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে টাইটেল ট্যাগ, এটা হচ্ছে টাইটেল। তারপরে যে বিষয়টা দেখা যাচ্ছে, এই যে বিষয়টা দেখা যাচ্ছে এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন বা মেটা ট্যাগ। আমরা মেটা ট্যাগ নিয়ে কথা বলতেছিলাম না? আমরা মেটা ট্যাগ নিয়ে কথা বলতেছিলাম। তাহলে আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা কি? প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়েবসাইটের নাম। তারপরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেস। তারপরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়েবসাইটের টাইটেল। আর শেষে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়েবসাইটের কি? মেটা ট্যাগ।
মেটা ট্যাগ। দেখেন এটা হচ্ছে কি ওয়েবসাইটের নাম, ওয়েবসাইট নেম, এটা এনএম নেম, ওয়েবসাইট নেম। তারপরে যেটা দেখতে পাচ্ছি এটা কি ওয়েবসাইট অ্যাড্রেস, ওয়েবসাইট অ্যাড্রেস, ওয়েবসাইট অ্যাড্রেস। তারপরে যেটা দেখতে পাচ্ছি সেটা কি মেটা ট্যাগ, মেটা ট্যাগ। আর এটা সরি, এটা মেটা ট্যাগ না, এটা হচ্ছে টাইটেল, ভুল হয়েছে, TITLE, টাইটেল। আর এটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেটা ট্যাগ। তাহলে আমরা এখনকার বলবো যে আসলে ওয়েবসাইটের নাম কোনটা, ওয়েবসাইটের অ্যাড্রেস কোনটা, ওয়েবসাইটের টাইটেল কোনটা, আর মেটা ট্যাগ কোনটা, আমরা কি আর ভুলবো? আমাকে একজন বলেন, বেশি মানুষ বলার দরকার নাই। না বলবো না, ঠিক আছে বুঝতে পারছি। বিষয়টা বুঝতে পারছি আমরা, তাই না? জি আচ্ছা, এখন আমরা তাহলে এই মেটা ট্যাগটা জানলাম, ওয়েবসাইটের নাম জানলাম, ওয়েবসাইটের পেজের ইউআরএল জানছি, টাইটেল জানছি, মেটা ট্যাগ জানছি। এই যে আমরা একটু আগে বললাম যে H1 ট্যাগ, এই কথা মিউট করে দিবেন, হ্যাঁ? আচ্ছা, হেডিং ট্যাগ, হেডিং ট্যাগ আমি একটু আগে বলছি যে টাইটেলটাকে H1 ট্যাগ বলা হয় বা হেডিং ট্যাগ বলা হয়। মূলত একটা কন্টেন্টের মধ্যে 6টা হেডিং ট্যাগ থাকে, H1, H2, H3, H4, H5, H6। তারপর হচ্ছে ইমেল অল্টার ট্যাগ, ইমেজ অল্টার ট্যাগ, এটাকে মানে ইমেজের নামকরণ করা, ইমেজের একটা নাম দেয়া, ইমেজ অল্টার ট্যাগ, ইমেজের একটা নাম দেয়া। কোন নাম ছাড়া কোনো কিছুই, এখন যার নাম নাই তাকে মানুষ কি বলে ডাকবে? এখন আগে বুঝতে হবে যে ভার্চুয়াল ওয়ার্ল্ডের নাম ছাড়া কোনো বিষয়ের অস্তিত্ব নাই। এমনিতেও আপনি যদি ফিজিক্যাল ওয়ার্ল্ডেও থাকেন, একজন আপনার যদি নাম না জানে, আপনি যদি রাস্তায় বলে চিল্লায় এই যে বললে চিল্লায়, কেউ কি সাড়া দিবে? হাজার মানুষের মধ্যে কেউ সাড়া দিবে না। বাট আপনি যদি স্পেসিফিক একটা নাম বলে ডাকেন, রহিম বা করিম, রহিম নামে যে ব্যক্তিগুলো আছে সেই ব্যক্তি কিন্তু দাঁড়াবে, অন্য কেউ দাঁড়াবে না। তার মানে ইমেজের একটা নাম দিতে হবে, নামের গুণেই এই ইমেজটা গুগলে র্যাঙ্ক করবে। তারপর ক্যানোনিক্যাল ট্যাগ, এটা হচ্ছে টেকনিক্যাল এসইওর একটা কাজ। স্কিমা.org, এটাও টেকনিক্যাল এসইওর কাজ। এটা আমরা মানে স্টেপ বাই স্টেপ শিখে যাব। AMP ফ্রেন্ডলি, এটা হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি বলা হয়। কিছু কন্টেন্ট শুধু দেখা যায় যে ল্যাপটপ থেকেই দেখা যায় বা ডেস্কটপ থেকেই দেখা যায়, কিন্তু মোবাইল থেকে দেখা যায় না। আর যেহেতু সারা পৃথিবীতে মোবাইলের ইউজার বেশি, সেহেতু অবশ্যই কন্টেন্টটাকে মোবাইল ফ্রেন্ডলি করে দিতে হবে। তা না হলে ল্যাপটপ থেকে অল্প কিছু মানুষ দেখতে পাবে, বাট মোবাইল থেকে বেশি মানুষ দেখতে পাবে না। robot.txt, এটাও একটা টেকনিক্যাল ইস্যুর কাজ। XM সাইট ম্যাপ, একটা ওয়েবসাইটের অবশ্যই একটা সাইট ম্যাপ বা স্ট্রাকচার থাকে, এটা XM এর মাধ্যমে XML আপলোডের মাধ্যমে করতে হয়। গুগল অ্যানালাইটিক্সটার কারণে গুগলে আপনার কন্টেন্টটা ইন্ডেক্স হবে এবং ফ্যাব আইকন প্রতিটা ওয়েবসাইটের কন্টেন্টের পাশে, বা এই যে আইকনটা দেখা যাচ্ছে, এই যে গুগলের যে আইকনটা দেখা যাচ্ছে, এই যে গুগল মিটের যে আইকনটা দেখা যাচ্ছে, এটা টেলিগ্রামের যে আইকনটা দেখা যাচ্ছে বা হোয়াটসঅ্যাপের যে আইকনটা দেখা যাচ্ছে, এগুলোকেই বলা হয় ফ্যাব আইকন। এটার নামই ফ্যাব আইকন, ঠিক আছে? আর টেক্সট বা HTML রেশিও, মানে একটা ওয়েবসাইটের কন্টেন্টের যে রেশিওটা, সেটা কম্পিটিটর অ্যানালাইসিস। এখন আপনি যে কিওয়ার্ডের উপর কন্টেন্ট লিখবেন, সেটার উপর যে আরও কিছু ব্যক্তি অলরেডি কন্টেন্ট লিখে রাখছে, সেই ওয়েবসাইটের কন্টেন্টগুলোকে অ্যানালাইসিস করতে হবে। এটাও আমরা শিখতে পাবো। এবং মার্কেট প্লেসে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতে হয়, আমি এখানে 3টা মার্কেট প্লেসের নাম উল্লেখ করছি। পাশাপাশি আরও কিছু মার্কেট প্লেস আছে যেখান থেকেও কাজ পাওয়া যায়, সেগুলোও দেখাই দিব। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েশন এবং কীভাবে সেট আপ করতে হয় সেটাও বলে দিব। ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপ, টুইটার, মিডিয়াম, কোয়ারা, এগুলো নিয়ে কাজ করতে হবে। কীভাবে একটা ডোমিন কিনতে হয়, ডোমিনের সাথে হোস্টিং কীভাবে অ্যাড করতে হয়, ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করতে হয়, কীভাবে চ্যাট জিপিটি দিয়ে কন্টেন্ট লিখতে হয়, সেগুলো সব দেখাই দিব।
এখানে বলছে হাউ টু পাবলিশ কন্টেন্ট টু ফলো প্রপার অন পেজ এসিও বাই র্যাঙ্ক ম্যাথ বা এসিও। এটাও আমরা অন পেজ এসিও করার সময় এটা শিখে যাব। এই যে টেকনিক্যাল এসিওর মধ্যে যে প্রবলেমগুলোর কথা একটু আগে আলাপ করলাম, এটা হচ্ছে সবগুলো টেকনিক্যাল এসিওর কাজ, ঠিক আছে। অফ পেজ এসিও, এই যে অফ পেজ এসিওটা হচ্ছে সবচেয়ে কষ্টকর একটা কাজ। অফ পেজ এসিও লিঙ্ক বিল্ডিং, ফোরাম পোস্টিং, ব্লগ কমেন্টিং, লোকাল সাইটেশন, ওয়েব 2.0 বা 3.0, সোশ্যাল বুকমার্কিং, গুগল ম্যাপ সাবমিশন, গেস্ট পোস্টিং। সবচেয়ে স্ট্রং ব্যাকলিং হচ্ছে গেস্ট পোস্টিং। তারপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন, পিন্টারেস্ট মার্কেটিং, ক্লায়েন্ট হান্টিং ফ্রম লিঙ্কডইন, কীভাবে ক্লায়েন্ট হান্টিং করতে হয়, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন বা ম্যানেজমেন্ট, এবং ক্যানভা দিয়ে কীভাবে কন্টেন্ট বা একটা ইমেজের ডিজাইন করতে হয়। আমরা আমাদের কোর্সের মধ্যে এই বিষয়গুলা সবই শিখতে পাবো। এটাই হচ্ছে আজকের মডিউলের মূল বিষয়বস্তু ছিল।